সকালে সূর্য নাকি বাকি দিনটা কেমন যাবে বলে দেয়। আজকে আমরা সূর্য দেখার আগেই যারা ভোরে ওঠে বাংলাদেশে খেলা দেখতে বসছি, ভয়াবহ রকম হতাশ হয়েছি, নো ডাউট। বিশেষ করে ওই যে সকালে সূর্যের যে এক্সাম্পল দিলাম, অর্থাৎ প্রথম বলেই যদি আপনি বুঝে যান, এবং মিচেল স্টার্ক এই ঘটনা বহুবার ঘটাইছে। সবচেয়ে বেশিবার প্রথম ওভারে উইকেট পাইছেন এবং প্রথম বলে টেস্টে এটা নিয়ে তার 4 নম্বর বার তিনি উইকেট পাইলেন। তো আপনি যদি দুটো দলের প্রথম বলের পার্থক্যটা দেখেন, তাহলে আসলে এই ম্যাচের পার্থক্যটা বোঝা হয়ে যাবে। টস জিতে বল করলো অস্ট্রেলিয়া, প্রথম বলেই মিচেল স্টার্কের বলটা মানে রীতিমতো বোকা বনে গেছেন সাদমান, কিছু বুঝতেই পারেননি, তিনি বোঝার আগেই ঘরে ফিরে গেলেন। আচ্ছা, বাংলাদেশের প্রথম বল করলেন তাসকিন এবং কোথায় করলেন, কি হলো সেটা আমরা দেখলাম। 4টা রান পেয়ে গেল অস্ট্রেলিয়া। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টিমস অ্যাট দিস টেস্ট। প্রথম বলের কথা বলছিলাম, প্রথম ঘন্টার কথা যদি বলি, এই টেস্টে সবসময় আমি খেলা দেখছিলাম, আমার ফ্রেন্ডদের বলছিলাম যে এই ফার্স্ট আওয়ার ইজ গোয়িং টু বি ভেরি ভেরি ক্রুশাল। এবং প্রথম ঘন্টায় যখন 1টা 2টো 3টা 4টা 5টা উইকেট পড়ে গেল, তখন আসলে বুঝে গেলাম সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। কারণ এরপরে আপনি দেখেন প্রথম ঘন্টা যখন পার হয়ে গেছে, স্পেশালি আফটার 15 to 20 ওভার্সের পরে বলের কিন্তু ওই সুইং আর নাই, বল ব্যাটে আসছে। না হলে কিন্তু আজকে শরীফুল টপ স্কোরার হন নাই ম্যাচের। তাইজুল হাসান মাহমুদরা এত অনায়াসে ব্যাটিং করতে পারেন না একটা লম্বা সময়। সো বাংলাদেশের একটা বিরাট বড় ডিজাস্টার ঘটেছে ওই ফার্স্ট আওয়ারে। মিচেল স্টার্ক তো এরকম করবেনি, এটা তো খুবই জানা বিষয়। এবং আপনি ম্যাকাইতে এটাকে উইকেটটাকে কমেন্টেটররাও বলছেন ইটস আ টিপিক্যাল গ্যাবা উইকেট। কেন গ্যাবা উইকেট বলছেন? কারণ গ্যাবার মতো পেস এবং বাউন্স, এবং তার চেয়ে বড় কথা এখানে যে উইকেটটা করা হয়েছে সেটার মাটিটা এসেছে, ক্লেটা এসেছে সরাসরি গ্যাবা থেকে। ফলে ইউ ক্যান ইমাজিন যে এখানে আসলে মানে ধরুন ওয়েবস্টারের মতো বোলার যার বলিং স্পিড হচ্ছে 118, তিনি যে বাউন্সটা পাচ্ছিলেন, এইটা আসলে বলে দেয় যে এই উইকেটটা ইজ নট ইজি টু ব্যাট অন। বাট আপনি এরকম উইকেটে, টিপিক্যাল গ্যাবা উইকেটে কি হয়, আপনি ফার্স্ট আওয়ার 15-20 ওভার জল একটু পুরনো হতে শুরু করবে, সুইং কমতে থাকবে। এবং একসময় দেখেছেন মিচেল স্টার্কের বলও কিন্তু ওই শুরুর দিকে যেরকম উল্টাপাল্টা সুইং হচ্ছিল সেটা আর হচ্ছিল না। ফলে সেই জায়গাটায় বাংলাদেশের ব্যাটসম্যানরা, ধরুন সাদমানের কথা নয় বললাম যে ঠিক আছে সাদমান প্রথম বল বেচারা বুঝে উঠতে পারেনি, বাট তানজিদ তামিম এটা কি করলেন, বা মোমেনুল একই রকম ভুল কি করে করেন? অফ স্ট্যাম্পের বাইরের বলে আমি কেন ব্যাটটা চালাবো, তাও যে বলটা একদম পার হয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে আমি ব্যাটটা নামিয়ে, যেখানে আমার স্লিপ কর্ডন ভর্তি ফিল্ডার, গালিতে ফিল্ডার, থার্ড স্লিপ পর্যন্ত ফিল্ডার, তাদের কাছে আমি ক্যাচিং প্র্যাকটিস করাইলাম। তানজিদ তামিম অ্যান্ড আমাদের মোমেনুল দুজন একই কাজ করলেন। কার কথা বলবো আসলে? শান্ত শুধুমাত্র আনলাকি বলতে পারেন আপনি, হ্যাঁ, যে শান্ত এই ডিসিশনটা খুবই হার্ডস ডিসিশন এবং ধর্মসেনার প্রতি মানে বিরাট বড়, আমি জানি না যে তার কি সমস্যা বাংলাদেশের সাথে। সো শান্তর এই আউটটা অফকোর্স হি শুড ফিল আনলাকি, কিন্তু তিনি ধরুন ফেরত যাওয়ার পরে লিটন কুমার দাস যে জীবনটা পেলেন, সেই জীবনটার কি মানে ভয়ঙ্কর অপচয় তিনি করলেন। কেন অপচয় বলছি সেই কথাতেও আসবো, কারণ ওই বলটাও কিন্তু ডিফিকাল্ট বল ছিল। বাট দ্য কোশ্চেন ইজ, ধরুন মুশফিকুর রহিম 41 বল খেলার পরে এইভাবে আউট হওয়াটা মানা যায় না মুশফিকুর রহিমের ব্যাটসম্যানের কাছ থেকে। কামিন্সের এই বলটা যে টিপিক্যাল কামিন্সিও বল, এটা কামিন্স এইভাবেই আউট করেন। তিনি আপনাকে স্টাম্পে বল ঢোকাবেন এবং সেটা বিট করবেন। এবং কামিন্সের কথা যখন বলছি, কামিন্সের আসলে একটু ক্যাপ্টেন্সির কথা না বললেই না। মানে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের তো ব্যর্থতা আছেই, মিচেল স্টার্কের অসাধারণ বোলিং আছে, বাট কামিন্সের ক্যাপ্টেন্সি, তিনি যে বোলিং চেঞ্জগুলো করেছেন এবং নিজেকে যেভাবে ব্যবহার করেছেন, অ্যাট দ্য সেম টাইম তার ডিআরএস নেয়ার ক্ষেত্রটা যদি দেখেন, যে ডিআরএসটা মানে মনে হচ্ছিল নেবে, বোলার বারবার বলছিল নিতে, শেষ পর্যন্ত নেননি এবং সেটা কিন্তু নিলে নষ্ট হতো। এরপরে লিটনকে যে ডিআরএসটা নিয়ে আউট করেছেন, লিটন কুমার দাস বলছিলেন বল ব্যাটে লেগেছে, দের ওয়াজ এ কনফিউশন, কমেন্টেটররা বলছিল স্টিল দে টুক দ্য ডিআরএস, এবং তারা কিন্তু সেটাতেই লিটন কুমার দাসকে আউট করেছে। কেন লিটন কুমার দাস অপচয় করেছেন? আচ্ছা, এটা শুধুমাত্র আমি লিটনের কথা বলবো না, বাংলাদেশের টপ অর্ডারের সবাই। আপনি যখন জানেন যে উইকেটটা ডিফিকাল্ট, ম্যাকের উইকেট, পেস বাউন্সি, বাতাস আছে, আপনি বলছেন 2-3 দিন ধরে, প্রথমত প্রপার প্রিপারেশন তার মানে হয় নাই, এটা ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশন দেখেই বোঝা গেছে, এবং শর্ট সিলেকশন। বাট যখন আপনি এরকম অবস্থা, 1টা 2টো 3টা 4টা 5টা উইকেট পড়ে গেছে, তখন আসলে উইকেটে ধরুন যখন লিটন কুমার দাস আছে, আই ওয়াজ এক্সপেক্টিং সাম ফাইট, যেটা ধরুন শেষ দিকে তাসকিন শরীফুল্লাহ যেভাবে ব্যাট সুইং করেছেন, লিটন কুমার দাস যদি এরকম একটা ধরুন একটা ক্যামিও ইনিংস খেলতেন, খুব ছোট্ট কিন্তু ইম্প্যাক্টফুল হতো। কারণ এই জায়গাটায় মাঝে মধ্যে আপনি জানেন যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেই জায়গাটায় বাংলাদেশের কোনো ব্যাটসম্যান সেই অ্যাপ্লিকেশনে যাননি, কাউকে কোনো অ্যাটাক করতে দেখি নাই, এবং তারা ধরেই নিয়েছেন যে এখানে টিকে থাকাটা সম্ভব না আসলে উইকেট। এটা তো টিভিতে খেলা দেখে আমরা বুঝছিলাম। সো বাংলাদেশের কোনো রকম কোনো ব্যাটসম্যানের কাছ থেকে আমি কোনো ইম্প্রোভাইজেশন বা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনটা দেখেনি। সবচেয়ে বড় ব্লান্ডারটা কি বলুন তো, এগেনস্ট মিচেল স্টার্ক, আমাদের যে টপ ব্যাটাররা যারা আউট হয়েছেন মিচেল স্টার্কের বলে, প্রত্যেকে
দে ওয়ার ব্যাটিং ভেরি ডিপ অ্যাট দ্য ক্রিজ, এবং মিচেল স্টার্কের সঙ্গে আপনি ভুলটা করতেই পারেন না। মুশফিকুর রহিম থেকে শুরু করে টপ অর্ডারের প্রত্যেকে একদম ধরুন গার্ড নিয়ে স্টান্স নিয়েছেন অলমোস্ট স্টাম্প থেকে সামান্য একটু বাইরে পপিং ক্রিজের ভেতরে, এবং মিচেল স্টার্ক আপনি জানেন যে তিনি ফুলার বল করবেন, তিনি ওই লেফট ইনসুইং করবেন, তিনি আপনাকে কাটার দেবেন, তিনি আপনাকে ইয়র্কার দেবেন। সেই জায়গাটা আপনি তাকে আরও বেশি ইজি করে দিয়েছেন যখন বেশি নিচে নেমে খেলছেন, এবং এইটা একটা মারাত্মক ব্লান্ডার। সো আমি যেটা মনে করছিলাম লিটন কুমার দাস ওই যখন ক্যাচ দেওয়ার পরের বলে তিনি যখন বুঝে গেছেন যে এখানে মিচেল স্টার্ককে আজকে খেলা যাচ্ছে না, আজকে মিচেল স্টার্কের দিন, সো তাকে তার অ্যাটাক করা দরকার ছিল, যেটা তিনি করেননি, বা বাংলাদেশ দলের মধ্যে এই চিন্তাটা আমরা দেখিনি। সো কোনো রকম ফিট মুভমেন্ট আমি কাউকে ডাউন উইকেট আসতে দেখলাম না। এটা খুবই আশ্চর্যজনক, কারণ আপনি স্টার্ককে খেলতে পারছেন না জায়গায় দাঁড়িয়ে। সো ইউ শুড ডু সামথিং যেটা আসলে আপনাকে ওই যে বললাম যে ডিফেন্স মানে অ্যাটাক করে আপনি ডিফেন্স করতে পারবেন, প্রতিপক্ষকে একটু ভরকে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু ছিল না। বাট থ্যাঙ্কস বাংলাদেশ টিম, একটা সময় শুরুতে মনে হচ্ছিল যে টেস্টের যে বহু বছরের রেকর্ড 70 বছরের সর্বনিম্ন রানের রেকর্ড 26 রানের, প্রবাবলি সেইটা আজকে বাংলাদেশ না টাচ করে ফেলে। এবং এরপর যেটা গত বছর ওয়েস্ট ইন্ডিজ যে লজ্জা পেয়েছিল এগেনস্ট অস্ট্রেলিয়া 27 রানে ব্যাকআউট হয়েছিল, সেটাকেও মনে হচ্ছিল সম্ভব হতে পারে। চোখের সামনে আমাদের খুব এক্সপেরিয়েন্সের মধ্যে আছে কাছাকাছি ইন্ডিয়ার 36 রান এগেনস্ট অস্ট্রেলিয়া, সেটাও একসময় অনেক বড় টোটাল মনে হচ্ছিল, এবং ওইখানে তো অনেকক্ষণ বাংলাদেশ দল বসে থাকলো, সেটাও পার করে শেষ পর্যন্ত বাংলাদেশ তাদের টেস্ট ইতিহাসে 4র্থ সর্বনিম্ন স্কোর করেছে। বাট আজকে যেভাবে ডিজাস্টার শুরু হয়েছিল তাতে আরও খারাপ হতে পারতো, সেটা হয়নি। কিন্তু ধরুন এই যে বাংলাদেশের এই ব্যাটিংটা, যেটা অ্যাকচুয়ালি ধরুন এখানে আসলে বোলারদের, যেটা আবারও বলছি একই কথা ঘুরে ফিরে, বোলারদের অসাধারণ বল তো করেছেনই, কামিন্স হ্যাজলুড বেচারা লায়ন বোলিংয়ে আসতে পারেননি বা দরকার হয়নি। সেখানে ধরুন যে আজকের ম্যাচে যদি বাংলাদেশ টস জিততো, ডেফিনেটলি তারা বোলিং নিত, অস্ট্রেলিয়া ওই বোলার করেনি ফার্স্ট টেস্টের মতো, এবং বোলিং নিলে বাংলাদেশও এখানে আজকে ভালোই করতো, মানে ভালো বলে করতো, অস্ট্রেলিয়াকে হয়তো অল আউটও করে দিত খুব আর্লি গত ম্যাচের মতো। সো এই ম্যাচের টসটা আসলেই বিরাট বড় একটা ফ্যাক্টর, এবং সেই ফ্যাক্টরটাতে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে গিয়েছে। বাট বাংলাদেশের যেটা সমস্যা হয় সবসময় টেস্টে, ফার্স্ট টেস্টে আমরা দেখেছিলাম প্রত্যেকটা সেশন প্রত্যেকটা দিন বাংলাদেশ ডমিনেট করে খেলেছে, কিন্তু বাংলাদেশের পুরনো রোগ আছে, সেটা হচ্ছে কি আপনি যে কোনো ব্রেকের সেশনের শেষের আগে বা শুরুতে আপনি একটা কোনো না কোনো ডিজাস্টার ঘটবে। এবং এখানেও দেখেন যখন মনে হচ্ছিল যে আজকে একবার মনে হলো ওকে আজকে মনে হয় মুশফিক আর লিটন মিলে উদ্ধার করবে, পরে মনে হলো আচ্ছা ঠিক আছে মুশফিক আর মিরাজ, দেন মনে হলো মিরাজ মনে হয় টেল এন্ডারদের লড়াইটা চালাবে, আমরা লাঞ্চটা তাও পার করলাম, এরপর লাঞ্চের পরপরই মিরাজ আউট হয়ে গেল, এবং শেষ দিকে মানে কতটা ডিজাস্টারাস ব্যাটিং আমাদের সেটার প্রমাণ হচ্ছে যে আমাদের স্কোর কার্ড কী বলছে, টেস্ট ইতিহাসে প্রথম 3 জন ব্যাটসম্যান কখনো এক ইনিংসে 0 রানে আউট হননি, এটা প্রথম ঘটনা। সব মিলে 4 জন ব্যাটার ডাক মেরেছেন, এর মধ্যে গোল্ডেন ডাকও আছে। আর যেটা ডিজাস্টারাস বলছি কারণ এই সবার মধ্যে হায়েস্ট স্কোরার হচ্ছে আমাদের 11 নম্বর ব্যাটসম্যান শরীফুল, হায়েস্ট পার্টনারশিপ হচ্ছে আমাদের এই 10 নম্বর উইকেট জুটি শরীফুল এবং তাইজুলের। সো এই জায়গাটায় আসলে কি মনে হচ্ছে আমাদের ব্যাটসম্যানদেরই আসলে ব্যর্থতা বেশি, তাদের শর্ট সিলেকশন, এবং কিছু জায়গায় কমেন্টেটররাও বলছিলেন যে মিচেল স্টার্ককে নাথিং বলে আসলে আউট হয়ে গেছেন আমাদের ব্যাটাররা, উইকেট বিলিয়ে দিয়েছেন, এবং হুইচ ইজ ভেরি ভেরি আনফর্চুনেট। বাট এখনও হচ্ছে টেনশনের ব্যাপার এবং ভালো ব্যাপারটা কি যে আমরা মানসম্মান বাঁচালাম, 64 রান করলাম, শরীফুল 11 নম্বরে নেমে ভালো ব্যাট করলো, শেষের দিকে ব্যাটসম্যানরা বল সহজে খেলতে পারছিল, এবং এটাই আসলে খারাপ খবর। তার মানে উইকেট এখন ইজি টু ব্যাট। অস্ট্রেলিয়া এখানে কী করবে সেটা আমরা হয়তো জেনে যাবো কিছুক্ষণের মধ্যেই। সো এই ম্যাচে আসলে অস্ট্রেলিয়া অনেক বেশি এগিয়ে থাকলো, যে ভয়টা ছিল যে অস্ট্রেলিয়া দারুণভাবে ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ খুব বাজেভাবে আত্মসমর্পণ করতে পারে, সেটা এখন পর্যন্ত প্রথম দিনের প্রথম কয়েক ঘন্টায় হয়েছে। তবে বিশ্বাস রাখতে চাই বাংলাদেশের উপর এই টেস্টে, যেহেতু মাত্র শুরু, নতুন ভেন্যু, বাংলাদেশেরও বোলিংয়ের উপর আমাদের আস্থা আছে, লেটস সি কী হয়। বাই বাই।